জানেন আপনারা, সেই ঝড়ে ঘরগুলো বারবার উড়ে যেতে থাকতো। আমাদের স্যারেরা বলতো তোমরা আড়া ধরে ধরে ঝরে থাকো। আমি কাদামাটি মেখে আমরা সেই সময় কিন্তু স্কুলে পড়াশোনা করেছি, আর সেই স্কুলটি আজকে প্রতিষ্ঠিত। এটা অত্যন্ত গর্বের, আমার অহংকার। এই স্কুলে আমার মেয়েও পড়াশোনা করেছে। তো সর্বোপরি আজকে আমি এই স্কুলের সভাপতি হয়ে আসতে পেরেছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। যারা শিক্ষক, তাদের সার্বিক সমর্থন ছাড়া সম্ভব হতো না। তারা আমাকে সহায়তা করে স্কুলে আনার সুযোগ করে দিয়েছে। তো আমি আজকে আপনাদেরকে ডাকার জন্য তাদেরকেও বলেছিলাম যে আমি প্রথম অভিভাবকের সাথে কথা বলতে চাই। অভিভাবক হচ্ছে একটা সন্তানের জন্য একটি ছায়া, একটি অবলম্বন। আপনার সন্তান আপনারই, আপনি তাকে জন্ম দিয়েছেন, লালন পালন করে। এই সন্তানটি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা আপনার কাছে থাকে, বাকি সময়টা স্কুলে থাকে। তো আপনি হচ্ছেন প্রধান শিক্ষক তাদের। পারিবারিক শিক্ষার ক্ষেত্রে আপনি হচ্ছেন তাদের প্রধান শিক্ষক। একটি সন্তানকে মানুষ করতে যেয়ে মা বাবার সহায়তা ছাড়া সুন্দরভাবে ওই সন্তানটি বেড়ে উঠতে পারে না। আমি সন্তানের পরে চাপ সৃষ্টি করার আগেই আমি অভিভাবকদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি। কারণ আপনারা, আপনাদের সন্তান হচ্ছে মেয়ে, এখানে যারা আছে, একটি মেয়েকে সুন্দরভাবে একটি মা তৈরি করতে পারে। নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব। তো সেক্ষেত্রে মায়ের ভূমিকার কোনো তুলনা হয় না কারোর সাথে। আপনার সন্তান সকালবেলা যখন স্কুলের উদ্দেশ্যে বের হয়েছে, তাকে কিভাবে ছেড়ে দিয়েছিলেন, এবং সে যখন ফিরে গেছে তাকে কি অবস্থা ফেরত পেয়েছে, এটা একটা মা উপলব্ধি করতে পারবে। কারণ তার চেহারা, তার চলন বলন সবকিছুর পরে নির্ভর করবে যে মেয়েটিকে কামড় ছেড়েছিলাম সে কিভাবে ফেরত এসেছে। এজন্য আমি আপনাদেরকে এই স্কুলের মঙ্গলের জন্য, এই স্কুলের ভালো রেজাল্টের জন্য আমি মনে করি অভিভাবকরাই যথেষ্ট। একটি মেয়েকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে যদি ছেড়ে দেন, ওই মেয়েকে খুব একটা কাজে দেশে লাগবে বলে আমার মনে হয় না। তাকে স্বশিক্ষায় শিক্ষিত করতে হবে। একটি মেয়ে হবে অল স্কোয়ার, অলরাউন্ডার, তাকে তৈরি করতে হবে সেভাবে। আপনারা হয়তো মনে করতে পারেন যে আমাদের পরিবার এতটুকুই। আমি যদি আমার কথা বলি, তাহলে আমি আমার কথা দিয়ে বলতে পারি, আমি যখন ক্লাস 4-এ পড়ি, আমার বাবা ছোটবেলায় মারা গেছে। তো 4-এ যখন পড়ি তখন উনি বেঁচে আছে। আমি ইংলিশে ভালো ছিলাম না, ইংলিশ স্যার আমাকে মেরেছিল। তো মারলে আমার হাত খোলা দেখেছিল আমার বাবা। উনি তাৎক্ষণিক স্কুলে এসে বলছিল, আমার মেয়েকে আমি অত লেখাপড়া শেখাবো না, আর এইভাবে আমার মেয়ের গায়ে হাত দিয়ে দিলাম। 5 পাস করলেই যথেষ্ট, মানে তার মেন্টালিটি এরকম ছিল। দুর্ভাগ্য আমার বাবার যে তিনি মারা গেছেন, তার সন্তান এমএ পাস করেছে, একটি অবস্থানে আছে। তো এই কথাটি এই জন্যই বলা, আপনাদের মানসিকতাটাকে একটু ঊর্ধ্বে রাখবেন। আপনি যে অবস্থানে আছেন তার থেকে আপনার মানসিকতাটাকে আর একটু উপরের দিকে রাখবেন। কারণ একটি সন্তান, একটি রিক্সা চালকের সন্তান যদি ডক্টর হতে পারে, একজন ঋষির সন্তান যদি ইঞ্জিনিয়ার হতে পারে, আপনার সন্তান কেন বড় কিছু হতে পারবে না? এখন সরকার মেয়েদের যথেষ্ট সুযোগ দিয়েছে সব ক্ষেত্রে, চাকরিতে, তারপরে চাকরির সুযোগে কোঠা ভিত্তিক করে দিয়েছে যে এত % নারী কোঠা আছে। তো আপনার এখানে উপবৃত্তি পান, স্কুল থেকে বই দেওয়া হয়, এই সব সহযোগিতা
আপনাদের সহযোগিতা থাকলে আপনার সন্তান নিশ্চয়ই ভালো মানুষ হবে। অদুচ্ছা কিছু গঠনমূলক কথা বলেছেন, আমার ভালো লেগেছে। যদি কোনো কেউ বলে থাকেন আমার সন্তানের ব্রেনে কাজ করে না, ভালো লেখাপড়া হচ্ছে না, ওর ব্রেনে কুলায় না, তাই করে না, আপনারা কিন্তু এটা ভুল বলছেন। আপনারা এটা ভুল বলছেন, তার কারণ আপনারা জানবেন মস্তিষ্কে একটি গ্রন্থি কাজ করে, সেই গ্রন্থিটির নাম হচ্ছে পিটুইটরি গ্রন্থি বা মাস্টার গ্রন্থি। এই গ্রন্থি শরীরের সমস্ত শরীরকে নাড়া দিয়ে তোলে। আপনার হাত কেটেছে, আগে মাথার মধ্যে লড়ে ওঠে, আপনার ক্ষুধা লাগছে, মাথার মধ্যে অনুভব হয়। এই গ্রন্থির মধ্যে যে মস্তিষ্ক থাকে, মস্তিষ্ক সমপরিমাণ সবার জন্যই থাকে 250 গ্রাম। এখন আপনি যেমন একটি ছুরি দিয়ে রোজ কাটতে থাকেন, ভূতা হয়ে গেছে, ছুরিটা কাটতেছে না, তখন কি করেন? ধারতেন না? আপনার এই মস্তিষ্কটাকে যদি প্রত্যেকদিন ঝালাই করা হয়, মাজন ঘোষণ করা হয়, আপনি দেখবেন আপনার মেয়ে ভালো হয়ে উঠছে, আপনার সন্তানের শিক্ষার দ্বার খুলে যাবে। এই জন্য কি দরকার? চর্চা, শিক্ষার চর্চা করা দরকার। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার সন্তান ভালো দিকে চলে গেছে। আমি একটু আগে বললাম না আমি খুব খারাপ স্টুডেন্ট ছিলাম, আমি কিন্তু মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছি। তার মানে কি আমি তখন খারাপ স্টুডেন্ট ছিলাম, আমার ভাষা মাজা ঠিকঠাক হয়েছে বলে আমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছি। সে কারণেই আমি আপনাদেরকে বলবো আপনার সন্তানের দিকে একটু খেয়াল রাখবেন। সন্তান যে আপনার, যদি এ প্লাস পায়, একদিন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, একদিন জাজ হয়, হবে কে? আপনার সন্তান। ভোগ করবে কে? আপনারা ভোগ করবেন। এই প্রতিষ্ঠান কি পাবে জানেন? এই প্রতিষ্ঠান পাবে কি সুনাম। এত সুনামের জন্যই কাজ করতেছে যে বর্মার প্রাথমিক বালিকা বিদ্যালয় থেকে এবছর 20টা প্লাস পেয়েছে। স্যাররা গর্বিত হবে সেখানে। সম্পদ পেয়েছেন আপনারা, এই সম্পদ হচ্ছে আপনাদের, কাজে লাগবে আপনাদের। ও বড় হয়ে ইনকাম করে খাওয়াবে আপনাকে। তো স্কুল শুধু এইটুকুই পাওয়ার আশায় অনেক কিছু করে। আমি যেদিন সভাপতি হয়ে স্কুলে প্রথম মিটিং করেছি, আমার প্রথম কথা ছিল স্কুলে যে রেজাল্ট ভালো হতে হবে। সেই ক্ষেত্রে আমার বক্তব্য ছিল অভিভাবকদের সাথে আমার কথা বলতে হবে। প্রত্যেক দিন আপনার সন্তানকে স্কুলে পাঠাতে হবে। কোনো অজুহাত ছাড়াই কোনো সন্তান স্কুল কামাই করতে পারবে না। এবং সবাই ইউনিফর্ম করে আসবে, সব মানুষ জানবে এটা কোন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের স্টুডেন্ট, তাকে সেইভাবে রেসপেক্ট করবে। আমি আপনাদের সভাপতি হয়ে এসে একটা কথা আপনাদেরকে ইনশিওর করে বলছি, সেটি হচ্ছে এই স্কুলের মেয়েদের যদি কখনো কোথাও কোন রকম ইনক্রিজিং অথবা কোন সহিংসতার শিকার হয়, আমি 24 ঘন্টার মধ্যে তার বিচারের আওতায় আনবো। এটা আপনাদের কাছে আমি ওয়াদা করলাম যে পারিবারিক বন্ধনের সাথেও যদি আমার স্টুডেন্ট থেকে কোনো সহিংসতা আসে, সে দায়িত্ব আমি নেব। কারণ আমার স্কুলের বাচ্চারা, এই স্কুলের মেয়েরা, ওরা আপনাদের যেমন সন্তান, শিক্ষকদের তেমনি সন্তান, ওরা আমারও সন্তান। আমি ওদেরকে সেইভাবে লালন পালন করতে চাই। তবে আপনাদের সার্বিক সহযোগিতা লাগবে সর্বক্ষেত্রে। এইটা যদি আপনারা না করেন তাহলে সম্ভব না। আজকে এই যে একটা বড় মুখ করে কথা বললাম, এই কথাটি রাখতে হলে আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না। এই প্রতিষ্ঠান যে আপনাদের, এই প্রতিষ্ঠান যতক্ষণ আপনার মেয়ে আছে ততক্ষণ আপনাদের, ওদের ভবিষ্যতের প্রতিষ্ঠানটি আপনাদের। এই প্রতিষ্ঠানের সম্মান রাখার দায়িত্ব আপনাদের। সে কারণে আমি বলবো আপনারা স্কুলের প্রতি একটু সদয় থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার সন্তান যে হোম টাস্কগুলো স্কুল থেকে দেয় সেগুলো বাড়িতে বসে করছে কিনা, এবং স্কুল থেকে যাওয়ার পরে আপনারা যে কোনো সময় তার খাতা উল্টিয়ে দেখবেন আজকে তার টিচাররা সিল করছে কিনা কোথাও, বা কোনো মন্তব্য লিখছে কিনা, সেটা কিন্তু আপনারা একটু ফলো করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আরেকটি বিষয় সেটি হচ্ছে
সন্তানের বন্ধু হন আপনি, মা নয়। সে কেমন, বাবা কি কখনো বন্ধু হয়? বলতে পারে হ্যাঁ, মাই সর্বোৎকৃষ্ট বন্ধু, বাবাই সন্তানের সর্বোৎকৃষ্ট বন্ধু। কি কারণে বন্ধু? যে ওই সন্তান সারাদিনে কি কর্ম করেছে, সেই কর্মগুলোর কথা যদি আপনি ওকে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা সময় দেন, যে গল্পের ছলে ওর কথাগুলো আপনি শোনার চেষ্টা করবেন প্রতিনিয়ত। আমি যদি বলি, আপনাদেরও একটা বিচার বিবেচনার জায়গা আছে। সারাদিনের কর্মফলের পরে রাত্রে ঘুমাবার আগে আপনারা চিন্তা করতে পারেন, নিজেকে পর্যালোচনা করে, যে আজকে আমি সারাদিন যে কাজগুলি করেছি তার মধ্যে ভালো কাজ কি ছিল, খারাপ কাজ কি ছিল। যদি আপনি নিজেকে পর্যালোচনা করতে পারেন, খারাপ কাজগুলো বর্জন করতে পারেন, একদিন আপনি ঐতিহাসিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারবেন। সন্তানকেও যদি আপনি সময় দেন, ওদের এখনো বোধ বুদ্ধি সে জায়গায় গিয়ে দাঁড়ায়নি যে ওরা ভালো কোনটা খারাপ কোনটা বুঝবার মতন সময় ওদের এখনো আসেনি। তো আপনি যদি বন্ধু হয়ে ওর সাথে গল্পের ছলে ওর কথাগুলো জেনে নেন এবং ওর যে ভুল ছিল ভুলগুলো ধরিয়ে বলেন যে এটা তোমার ভুল ছিল মা, এই পথ আর অবলম্বন করো না, এবং সেইটার দিকে আপনি সুনজর দিবেন, আপনি বলার পরে ও সেই কাজটি করছে কিনা, তাহলে দেখবেন আপনার সন্তান সত্যিকারের জায়গায় চলে এসেছে। আমি মোবাইল ফোনের কথা একটু না বললে নয়। করোনার সময় আমাদের বিগত সরকার সকল ছেলে মেয়েদের মোবাইল অনিবার্য করে দিয়েছিল, সবাইকে মোবাইল দিতে হবে, কারণ অনলাইনে ক্লাস হবে, সে কারণে অ্যাসাইনমেন্ট নেওয়ার জন্য। তো আমি দিন বদলাইছে, সেই দিন আর এই দিন নাই, করোনা নাই। এখন আপনারা আপনাদের সন্তানের ফোনগুলো ইউজ করে নেন। কোন সন্তান যেন স্কুলে ফোন না নিয়ে আসে সেটা দেখবেন। পড়ার টেবিলে কোথাও ফোন যেন না থাকে, কতক্ষণ ফোনটা আপনার কাছে রাখবে। ফোনে আমাদের সময় যদি দিতে হয় দেন, 1 ঘন্টা আধা ঘন্টা একটা টাইম দিকে ওর হাতে দিবেন, আবার ওই টাইমের পর আপনি ফোনটি নিয়ে যাবেন। এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। ফোন একটি ভাইরাস। এই ফোন দিয়ে ফোনের গল্প যদি শোনেন, আমার কাছে অহরহ গল্প আছে। আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম। আমি এই ফোনের গল্প, ফোনের বিচার করেছি প্রায় 20টি। যে একজন ভ্যান চালকের ওয়াইফ তার ছোট ছোট বাচ্চা কাচ্চা রেখে ফোনের নেশায় ছুটে চলে গেছে, সে পাচার হয়ে গেছে। এই জন্য আমি সবাইকেই বলবো, ফোন বিষয়টাকে মুক্ত করে আপনার সন্তানকে ভালো মানুষ করার সাথে। আমি আমার ছাত্রদেরকেও বলে দিয়েছি, ক্লাসে কেউ ফোন নিয়ে যেতে পারবে না, কোনো স্যার ক্লাসে ফোন নিয়ে যাবে না। তাহলে ফোন যদি না নিয়ে যায়, তাৎক্ষণিক যদি কোনো প্রয়োজন হয় তার বাড়ির, এই স্কুলের প্রধান শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট শিক্ষকের নাম্বার দিয়ে রাখবেন, তাদের কাছে ফোন দিবেন। আপনারা ক্লাসে ফোন নিয়ে যাবেন না, যেমন স্টুডেন্টরা আসবে না তেমনি আপনিও ক্লাসে ফোন নিয়ে যেতে পারবেন না। এটা হচ্ছে আমার অনুরোধ। এটা চর্চা শুরু করেন, দেখবেন সব দিক ভালো হবে। আপনার মনোযোগ, শিক্ষক ভালো মনোযোগ দিয়ে ক্লাস করাতে পারবে, স্টুডেন্টও ভালো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে। আপনাদের ধৈর্যচ্যুত ঘটাতে চাই না, অনেক সময় ধরে আপনারা এখানে আছেন। তো আজকে যে আসছেন আপনারা এই বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে, আপনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা প্রতিনিয়ত স্কুলের সাথে যোগাযোগ রাখবেন। আপনার মেয়ে যদি স্কুলে নাও আসতে পারে, একদিন অভিভাবক বলে গেছেন, যদি আসতে পারতেছে না, তাও টিচারদেরকে, ক্লাস টিচার যে আছে তাকে ফোন দিয়ে জানিয়ে দেবেন। এবং আসলে সময় মতো যদি না ফেরে, অবশ্যই আপনি স্কুলের কাছে জবাবদিহি করবেন, আমার মেয়ে এখন ফেরে নাই, কয়টা স্কুল ছুটি হয়েছে। ঠিক আছে, তাহলে টাইমের মধ্যে মেয়েকে যদি খোঁজা শুরু করেন, অবশ্যই দ্বিগুণী কাজ থাকতে পারবে না। এই জন্য আপনাদেরকে ডাকা, আজকে এই কথাগুলো বলবো। আর আপনাদের সাথে আমি ব্যক্তিগতভাবে পরিচিত হওয়ার জন্যই আজকের এই অনুষ্ঠান। কারণ এতদিন আপনারা একজন সভাপতি এই স্কুলে ছিল, তাদের আওতায় আপনারা ছিলেন। আমি সভাপতি হিসেবে নতুন এসেছি, আপনাদেরও জানা দরকার এবং চেনা দরকার। আপনারা চেনার জন্য আমি, যদি কেউ এখানে আমার সবাই পরিচিত মনে হয়, যদি দেখেন যে কেউ চিনেন না, আমার ব্যক্তিগত পরিচয়টা দিই। আমার নাম শাহিদ আক্তার, সাইনবোর্ডের পূর্ব পাশে, ফিল্ম স্টেশনের পূর্ব পাশে মিলের সাথে আমার বাসা,
এবং আমি সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। আমার কলেজে বনমাট মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজে আমি বাংলা শিক্ষক ওখানে। তো এই হচ্ছে সার্বিক বিষয়। আমার পলিটিক্যাল পরিচয় আমি রাস্তার বাইরে রেখে আসবো, এই পরিচয়টা আমি স্কুলের মধ্যে আনতে চাই না, কারণ এই স্কুলে আমার কোনো রাজনীতি নেই। স্কুলে হবে শান্তিপ্রিয়, সবার জন্য মুক্ত। আমি কোনো রাজনৈতিক আচার আচরণ বা আমার রাজনৈতিক প্রেক্ষাপট এখানে নিক্ষেপ করতে চাই না। আমি যখন গেটের মধ্যে ঢুকবো, রাস্তার বাইরে আমার পলিটিক্স রেখে আসবো, আমি ভিতরে নিয়ে আসবো না কখনোই। এটা আপনাদের কাছে আমি প্রমিস করলাম। আমি সর্বশেষ আপনাদের সাথে একটা কথা বলতে চাই, সন্তান আপনার, মানুষ করার দায়িত্ব আপনার। মাঝখানে থাকলেও কারা? শিক্ষকরা। শিক্ষকরা যদি কোনো ভালো আচরণ না করে, ভালো শিক্ষা না দেয়, তাহলে শিক্ষকদের জবাবদিহি করার ব্যবস্থা আছে। অবশ্যই আপনারা আমাকে মত দিবেন, কোন শিক্ষকের কোন সমস্যা বিষয়টা নিয়ে আমার সাথে আপনারা কথা বলতে পারেন। অবশ্যই আমি তার যথাযথ ব্যবস্থা নেব, যেটুকু পাওয়ার আমার আছে সেই পাওয়ার দিয়ে আমি তাদেরকে ব্যবস্থা নেব। কোন শিক্ষক কোন খারাপ আচরণ করছে, ভালো পড়াচ্ছে না, ক্লাসে যে অঙ্ক টিচার ভালো অঙ্ক পড়াচ্ছে না, আপনার সন্তান ভালো বুঝতেছে না, এই বিষয়গুলো আপনারা নোট করবেন। আর আমি শিক্ষকদের বলবো যে এবার যদি ৮৬ জন পরীক্ষার্থী থাকে, এখানে ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে থেকে আপনারা ভাগ করে ফেলবেন। যারা একটু দুর্বল প্রকৃতির আছে তাদেরকে আলাদা করবেন, যারা মেধা একটু ভালো আছে তাদেরকে আলাদা করবেন, যারা দুর্বল আছে তাদেরকে ১ মাস টাইম নিয়ে আলাদা শিক্ষা আলাদাভাবে আপনি ওদেরকে পড়াবেন আপনারা, এবং ১ মাসের মধ্যে ওই মেধা সম্পন্নদের সাথে অ্যাড করাবেন, যে ওদের যে দুর্বলতা ছিল সেটা কেটে উঠে যাদের মেধা ভালো তাদের সাথে আবার অ্যাটলিস্ট এক জায়গায় বসবে। আর এই ৮৬ জনকে আপনারা ভাগ করে নেবেন টিচাররা, শুরুতেই কিন্তু বলছি আমি। এই পরীক্ষা এখন দেরি আছে, তার আগে আমি বলছি আপনারা ১০ জন ৫ জন ৮ জন করে ভাগ করে নেন। এই ১০ জনকে নার্সিং করার দায়িত্ব আপনার, এবং এইটা অনতিবিলম্বে করবেন। আমি যেন শুনি যে হ্যাঁ আপনারা কোন টিচার ১০ জন টিচার, কোন টিচার ৮ জন টিচার, এটা ভাগ করে দেবেন। দিয়ে ওদেরকে পারিবারিক তদারকি থেকে শুরু করে ওদের সব রকম তদারকি আপনারা করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। শিক্ষকদের বলছি, এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন, আমাদের হেড স্যার আছেন, আমার আপা শ্রদ্ধেয় আপা আছেন, প্রদুচ্চর আছেন, ধর্মীয় শিক্ষক আছেন, দিদি আছেন, সবাইকে আমি বলছি যে আপনারা এই ১০ম শ্রেণীর স্টুডেন্টদেরকে ভাগ করে নিবেন। এদেরকে নার্সিং করার দায়িত্ব আপনাদের, এদের পরিবারের সাথে আপনার সম্পর্ক স্থাপন করতে হবে। আমি আপনাদের সর্বশেষ আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমি একটা সময় শিশুদের নিয়ে কাজ করতাম। আমি যখন কলেজে পড়াই তার আগে আমি ILO তে চাকরি করতাম, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে। আমি সেখানে শিশু শ্রমের উপরে কাজ করতাম। তো বিভিন্ন স্কুল ভিজিট করতাম। একদিন একটা স্কুলে গেলাম, কথা বলছি স্কুলের স্টুডেন্টদের উদ্বুদ্ধ করার জন্য। সবাই খুব উৎফুল্ল, সবাই খুব আনন্দিত আমাদের কথা শুনে। আমরা একটু নাস্তা পানি দিতাম সেখানে, তাতে তারা আরো খুশি থাকতো। কিন্তু একটা ছেলে দেখলাম এক কর্নারে বসে মাথা টেবিলের নিচে দিক দিয়ে প্রচন্ড কান্না করছে। তো এটা আমার নজরে পড়ে গেল যে কি ব্যাপার, ওই ছেলের কি হয়েছে। আমি ওর কাছে গেলাম, কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, বাবা তোমার কি হয়েছে? কোনো কথাই সে বলে না। একটা সময় তার আমি অনেক আদর স্নেহ দিয়ে জিজ্ঞেস করলে বলে কি, ওই ছেলে ফার্স্ট হতো, এখন তার রোল নাম্বার 20-এর বাইরে চলে গেছে 2 বছর। তো আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, আপনার সাথে আমি একা বলবো। একা বলো তুমি আমাকে। বলছে প্রতিনিয়ত আমাদের পরিবারে আমার বাবা আমার মাকে মারধর গালাগালি করে, অসভ্য বিচ্ছিরি ভাষা ব্যবহার করে, এবং আমার মাও যে কারণে আমার আর পড়তে মন বসে না, আমার পড়তেও ইচ্ছা করে না, স্কুলে আসতে ইচ্ছা করে না, আমার মনে হয় আমি দূরে কোথাও চলে যাই। এই কথা ওই ছেলের কাছ থেকে শোনার পরে আরো অনেক কিছু আছে ওই ছেলেটা আমাকে বলছে। বলার পরে আমি ওই দিনই ওর বাবা মার ওই ছেলেকে নিয়ে বাবা মার বাড়িতে গেলাম, গিয়ে ওর মাকে বাবাকে আমি বিষয়গুলো খুলে বললাম।
বলার পরে তারা আমাকে ওয়াদা করলো যে আপা আমরা আর এরকম করবো না, যা করেছি ভুল করেছি। ওই ছেলেটার নাম ছিল সাবির। তখন ওই ছেলে, ওর বাড়ি ছিল কুমিল্লা, আমি তখন কুমিল্লায় পোস্টিং ছিলাম। কুমিল্লায় কান্দিবাড়ি হচ্ছে ওর বাড়ি। তো ওই ছেলেটা এখন কিন্তু একটি মন্ত্রণালয়ে চাকরি করছে অ্যাসিস্ট্যান্ট সচিবের আওতায়। একদিন হঠাৎ করে এই আমার রাজনৈতিক কর্মক্ষেত্রের কারণে কোথা থেকে নাম্বার জোগাড় করেছে, ও আমাকে ফোন করেছে। ফোন করে বলছে, আপনি যদি সেই দিন আমাকে গাড়িটা দিতেন, আমার বাবা মার সাথে কথা না বলতেন, হয়তো বা আজ আমি এখানে আসতে পারতাম না। আপনি আমার মা, আপনার সাথে আমি দেখা করতে চাই, সময় দেন, কোথায় দেখা হচ্ছে। আমার গর্বে বুক ভরে গেছে। আমার মনে হয়েছে আমার কর্মফলের একটা ফল এখানে পেয়েছি। এই জন্য আপনাদেরকেও বলবো, পরিবারকেও আপনাদের ভালো রাখতে হবে, সুরক্ষিত রাখতে হবে। পরিবারে ঝগড়া গ্যাঞ্জাম যদি থাকে, আপনার সন্তানের কিন্তু মন খারাপ থাকবে, পড়াশোনা টেবিলে মন বসবে না। অর্থাৎ দুজন যদি সমন্বয় করে সুন্দরভাবে সংসার করেন, তাহলে আপনার সন্তানরাও কিন্তু ভালো জায়গায় চলে যাবে। এটা আপনাদের কাছে শেষ অনুরোধ রেখে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করতে চাই। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।